মুখ্যমন্ত্রী তো সেই যবে থেকে ডিভিশন বেঞ্চের চাকরি চলে গিয়েছিল তবে থেকে আশ্বাস দিয়ে গিয়ে কাজে না করে দেখাতে পারলে সেই আশ্বাসের কী মূল্য? 27 তারিখ প্রেস মিট উদ্দেশ্য প্রণোদিতভাবে নয়, রাজ্য সরকারের তরফ থেকে তো আন্ডারটেকিং দিয়ে সুপ্রিম কোর্টে জানিয়ে দিয়েছে। তারপরে যে আর কিছুই হবে না এটা মুখ্যমন্ত্রী নিজেও জানতেন এবং সবাই জানতেন। সবাই মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করছে, তাই জন্য তিনি উত্তর দিন। এত দরদ কেন ওনার টেন্টেড ক্যান্ডিডেটদের প্রতি? এই জিনিসটা নিয়ে তদন্ত হওয়া দরকার। এই পার্টিকুলার এই জিনিসটা নিয়ে যে সব টাকা তাহলে কোথায় গেল? যে মুখ্যমন্ত্রীকে আমরা প্রথম থেকে প্যানেল ক্যান্সেল হওয়ার পর থেকে বলতে শুনেছিলাম যে এই রায় মানি না, সেই মুখ্যমন্ত্রী হঠাৎ বলছেন যে দুটোই বিকল্প পদ্ধতি আছে, পরীক্ষা দিন, রিভিউ পিটিশন তো আমরা দেখছি। দেখুন, আমি আগেও আপনাদের মাধ্যমে জানিয়েছি, এখনও জানাবো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বিশ্বাস করবেন না। উনি কোনো সত্যি কথা বলেন না, সব মিথ্যা কথা বলেন এবং ইন্টেনশনালি মিথ্যা কথা বলেন যাতে করে মানুষ ভুল পথে বিভ্রান্ত হয়। উনি পশ্চিমবাংলার শিক্ষা ব্যবস্থা শেষ করার নায়ক। উনি পশ্চিমবাংলায় একটা প্রজন্মকে ধ্বংস করেছেন, তাই ওনার কথা বিশ্বাস করা উচিত নয় এবং যারা বিশ্বাস করবেন তারা ঠকবেন। আমি বারবারই বলেছি, আবারও বলবো। মুখ্যমন্ত্রী একাধিক শূন্য পদেরও হিসাব দেখলেন কালকে সাংবাদিক সম্মেলন করে। দেখুন, সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী যেসব কথাগুলো বলেছেন এগুলো বাস্তবের সাথে কত কি মিল আছে, কি হবে না হবে, এগুলোর কোনো কিছু সঠিক নয় যতক্ষণ না অফিসিয়াল নোটিফিকেশান বেরোবে। অফিসিয়াল নোটিফিকেশানে যদি কোনো ভুল ত্রুটি থাকে সেটা অটোমেটিক্যালি কোর্টে যাবে, চ্যালেঞ্জ হবে। কারণ মামলা যারা করছেন তারা তো যেই 22 লক্ষ ক্যান্ডিডেট যারা, তারা মামলা করছেন এবং এটা মামলা হবেই। এখন ইচ্ছাকৃতভাবে এরকম করে ভুল করে রেখে মামলা হয়ে করিয়ে দিলাম, এরকম একটা যদি কারোর ধারণা থাকে যে নোটিফিকেশানের মধ্যেই আমি 4টে ভুল রেখে দিলাম, জানে মামলা হবে। যদি নোটিফিকেশানের মধ্যে কোনো ভুল ত্রুটি না থাকে মামলা হবে না, আর যদি কেউ মামলা করে তাকে দোষ দেবো। এই ধরনের মানে কারোর ভবিষ্যৎ নিয়ে খেলা করাটা মুখ্যমন্ত্রীর উচিত না। যে মুখ্যমন্ত্রী বলেছিলেন যে তোমাদের আবার পরীক্ষায় বসতে হবে না, সেই গতকাল একবারে প্রেস মিটে বললেন যে বিজ্ঞপ্তি দিয়ে দেবো, পুনরায় পরীক্ষায় বসো তোমরা। দেখুন, মুখ্যমন্ত্রী নিজেও জানেন যে ওনার দলে টাকা নেওয়া হয়, সেই টাকা কালীঘাট অবধি পৌঁছয়, এটা মুখ্যমন্ত্রী নিজেও জানেন। ভবিষ্যতে এই প্রসেসটার বিরুদ্ধে আমরা লড়াই করছি, যেখানে দুর্নীতি মুক্ত একটি শিক্ষা ব্যবস্থা হবে এবং সিলেকশন প্রসেস হবে এবং পশ্চিমবাংলার প্রত্যেকটা চাকরি যাতে দুর্নীতি মুক্ত হয়, আমরা সেটার জন্য লড়াই করছি। যাদের চাকরি একেবারে চলে গেছে তাদেরকে নাকি সরকারি অন্য পদে চাকরি দেওয়ার ব্যবস্থা করে দেবেন তিনি। দেখুন, ময়দানে যা খুশি বলা যায়, ওনাকে তো কেউ প্রশ্ন করতে পারেনি, উনি বসে বসে যা পেরেছেন বলে গেছেন। এইসব কথাগুলোর কোনো মানে যৌক্তিকতা আছে বলে আমি মনে করি না। কারণ হচ্ছিল উনি যা পারছেন বলে যাচ্ছেন। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে যেমন যা খুশি বলা যায়, নেতাজি ইন্ডোরে যা খুশি বলা যায়, উনি প্রেস কনফারেন্স করে যা খুশি তাই বলতে পারেন, সেটাতে কী অসুবিধা আছে? তার সাথে বাস্তবের কতটা মিল আছে সেইটা তো আগে দেখতে হবে। কিন্তু গ্রুপ সি গ্রুপ ডি যারা আছে তাদেরকে নাকি পুনরায় অন্য পদে চাকরি দেবেন তিনি, আশ্বাস দিচ্ছেন আবারও। দেখুন, এই আবারও মুখ্যমন্ত্রী তো সেই যবে থেকে ডিভিশন বেঞ্চের চাকরি চলে গিয়েছিল তবে থেকে আশ্বাস দিয়ে গিয়েছিলেন। কাজে না করে দেখাতে পারলে সেই আশ্বাসের কী মূল্য আছে? যা খুশি তাই বলে যাবো তাই হয় নাকি? আর এরা যে এই টেন্টেড ক্যান্ডিডেটগুলো আবার অন্য কোনো জায়গায় পরীক্ষা দেবে, সেই সিলেকশন প্রসেসও চ্যালেঞ্জ হবে। এরা কি করে পরীক্ষা দিয়ে এরা পেয়ে গেল, সেটা চ্যালেঞ্জ হবে না? অন্য যদি ডিপার্টমেন্টে ওরা পরীক্ষা দেয়, টেন্টেড ক্যান্ডিডেটরা দিয়ে তারা যদি চাকরি পায়, এ তো যেমনি জানাজানি হবে অমনিও জানাজানি হবে। কারা কারা টেন্টেড, কারা এসএসসি থেকে গিয়ে অন্য জায়গায় পরীক্ষা দিচ্ছে, টেন্টেড ক্যান্ডিডেটদের কথা বলছি। যারা জেনুইন তারা যাবে না, তারা থাকবে, তারা এখানে পরীক্ষা দেবে, কারণ তারা জানে তাদের যোগ্যতা আছে। আবার পরীক্ষা দিলে আবার তারা পাস করার চিন্তাভাবনা করবে। যারা টেন্টেড তাদের তো সেটা সম্ভব না। অন্য ডিপার্টমেন্টে যখন টেন্টেডরা যাবে তারা বাকিটা চিনবে না। কি কথা বলছেন? প্রথমে ভাতার লোভ দেখালেন, এখন আবার চাকরি দেবেন বলছেন। সব লোভ দেখিয়ে প্রায় 2011 সাল থেকে 25 সাল অবধি চলেছে। এ করে আর বেশি দিন চালাতে পারবেন না। কিন্তু মুখ্যমন্ত্রী থেকে স্পষ্ট তো বারংবার বলছেন যে তার কাছে একাধিক শূন্য পদ রয়েছে, তিনি একেবারে হিসাব দিয়েছেন, রিক্রুটমেন্ট করতে পারছেন না, শুধুমাত্র আপনারা এই মামলা করছেন বারবার। তো উনি রিক্রুটমেন্ট করুন, কি অসুবিধে আছে? কোন মামলাতে কোন কোথাতে কোর্ট বলেছে তুমি চাকরি দিতে পারবে না? কোর্ট তো উল্টে বলেছে তুমি ফ্রেশ করে সিলেকশন করে চাকরি দাও। সুপ্রিম কোর্টেই রায় দিয়েছে। উনি ওনার মতন সার্কাসে যেরকম জোকাররা বলে যায় উনিও সেরকম বলে যাবেন, তা এখন কি করা যাবে? বলার তো কোনো ইয়ে নেই, তিনি যা পাচ্ছেন বলে যাচ্ছেন।
তবে 31 তারিখের মধ্যে যে বিজ্ঞপ্তি দিতে হবে, ঠিক 27 তারিখ প্রেস মিট, একটি উদ্দেশ্য প্রণোদিতভাবে? না, 27 তারিখ প্রেস মিট উদ্দেশ্য প্রণোদিতভাবে নয়, রাজ্য সরকারের তরফ থেকে তো আন্ডারটেকিং দিয়ে সুপ্রিম কোর্টে জানিয়ে দিয়েছিল। তারপরে যে আর কিছুই হবে না এটা মুখ্যমন্ত্রী নিজেও জানতেন এবং সবাই জানতেন। সবাই মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করছে, তাই জন্য তিনি উত্তর দিয়েছেন। সুপ্রিম কোর্টের ওপরে তো উনি কিছু বলতে পারবেন না। আজকের দিনে যে রায় আছে সেই রায়ের বাইরে উনি যেতে পারেন নাকি? আর এইসব রিভিউ টিভিউ এসব সব বাজারে কনসেপ্ট ছড়াচ্ছে, বাজার গরম করা কথাবার্তা। তিনি তো বলেছিলেন আপনাদের পরীক্ষায় বসতে হবে না। কেন এইসব বাজার গরম করা কথাবার্তা? উনি আবার কালকে প্রেস কনফারেন্সে হুমকি দিয়ে ওনার কথা যদি কিছু এদিক ওদিক হয় উনি সেটা নিয়ে যাবেন। আমরাও তো যাবো সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টে রায় হওয়ার পর বিচারপতিদের কি বলেছিলেন উনি? মনে রাখা উচিত মুখ্যমন্ত্রীর। কতবার মানুষকে ভ্রান্ত দিকে আপনি চালনা করেছেন। এই যে গ্রুপ সি গ্রুপ ডিতে আমি ভাতা দেবেন, অমুক দেবেন, তুসুক দেবেন, এগুলো নিয়ে যাবো তো আমরা। এত দরদ কেন ওনার টেন্টেড ক্যান্ডিডেটদের প্রতি? এই জিনিসটা নিয়ে তদন্ত হওয়া দরকার। এই পার্টিকুলার এই জিনিসটা নিয়ে যে সব টাকা তাহলে কোথায় গেল? যারা টাকা দিয়ে চাকরি পেল তাদের ওপর ওনার এত দরদ কেন? এইটারই তদন্ত হওয়া দরকার, পার্টিকুলারলি এই জিনিসটা নিয়ে। আচ্ছা, গভর্নমেন্ট তো চাকরি খায়নি, কিছু উদ্দেশ্য প্রণোদিতভাবে স্বার্থপর মানুষ চাকরিগুলো খেয়েছে। যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে তারা চাকরি করে যাবে, পরেশ অধিকারীর মেয়ে চাকরি করে যাবে। এদেরকে বাঁচানোর কেন এত স্থগিত মুখ্যমন্ত্রী? এদেরকে বাঁচাতে চাইছে কেন? এটাই তো তদন্ত হওয়া দরকার। প্রয়োজনে এটা নিয়ে আমরা আদালতে যাব। কিন্তু উদ্দেশ্য প্রণোদিতভাবে চাকরি খাওয়া হয়েছে, যোগ্যদেরও চাকরি খেয়ে নিয়েছে। যোগ্যদের তো কেউ চাকরি খাওয়ার কথা বলেনি। যোগ্যদের চাকরি গেছে আপনার অপদার্থতা, এবং আপনি এই ছেলেগুলোকে, এই টেন্টেড ক্যান্ডিডেটদেরগুলো বাঁচানোর চেষ্টা করেছেন, তাই জন্য গেছে। জেনুইনদের লিস্টটা কোথায়? উত্তরটা কেন দিচ্ছেন না আপনি? 26,000-এর মধ্যে জেনুইন কারা, তার প্যানেলটা কোথায়, তার লিস্টটা কোথায়? শুধু মুখে বলে দেবেন যোগ্য। কারা যোগ্য? নাম কি, তার বাবার নাম কি, তার অ্যাড্রেস কি, তার মার্কশিট কই, তার ডকুমেন্ট কই? যোগ্যটা কি শুধু হাওয়াতে মাইকে দাঁড়িয়ে দাঁড়িয়ে মিডিয়াতে বলে দেবে যোগ্য? আমি গলায় সার্টিফিকেট নিয়ে বেরোবো যে আমি যোগ্য? এইসব কথাগুলোর কোনো মানে আছে বলে আমি অন্তত মনে করি না। আমরা দেখেছিলাম যে বিকাশ ভবনের সামনে যেসব চাকরিহারা রয়েছে তাদের শিক্ষা সচিবের সাথে বৈঠক হয়েছিল ঠিক তার আগের দিনই। সেখানে কারা যোগ্য এই প্রশ্নটা ওঠায় শিক্ষা সচিব স্পষ্টত জানিয়ে দিয়েছিলেন যে যারা টেন্টেড তারা তো চিহ্নিত অলরেডি, আর যাদের ওয়েবসাইটে নাম আছে যারা বেতন পাচ্ছেন তারাই আনটেন্টেড। দেখুন, এইসব কথাগুলোর কোনো মানে হয় না। পার্টিকুলারলি কমিশন থেকে একটা লিস্ট পাবলিক, এক্সামিনিং বডি হচ্ছিল কমিশন, তাদেরকে একটা লিস্ট পাবলিশ করে বলতে হবে যে এরা জেনুইন হবে। কারণ সুপ্রিম কোর্টের রায়ের মধ্যে এটা আছে যে যারা টেন্টেড তারা পরীক্ষায় বসতে পারবে না। এটাও মুখ্যমন্ত্রী খুব ভালো করে জানেন। তাই ভাববেন না যে কেউ পার পেয়ে যাবে। এখনও কিন্তু মামলা শেষ হয়ে যায়নি, এখনও আরও অনেক মামলা বাকি আছে। দেখুন কি হয়। যেটা আমরা বলি সেটা হয়, মুখ্যমন্ত্রী যেটা বলেন তার উল্টোটা হয়। উনি বলেছিলেন না সবাইকে বাঁচিয়ে নেব, উনি বাঁচাতে পারলেন না। আমরা যেটা বলবো সেটা হবে, কারণ আমরা আইনের কথা বলি। আর আইন জগতে এটা আপনারা মানবেন যে সেন্টিমেন্ট, দুঃখ, কষ্ট, বেদনা, যন্ত্রণা, রাজনীতি, এসব কোনোটাই আইন জগতে বা বিচার ব্যবস্থায় হয় না। বিচার ব্যবস্থা নির্দিষ্ট আইনের ওপর, ডকুমেন্টের ওপর বিচার করে রায় দেয়। এই যে এতবার তো বিচারপতি পাল্টেছে, আগের চিফ জাস্টিস পাল্টে গেছে, এখন নেই। তাহলে এখন কি হচ্ছে? এত যে কথাবার্তা বলছিলেন, তার আগের চিফ জাস্টিস নাকি স্টে দিয়েছেন, তারপরে চিফ জাস্টিস এসে ওটাকে ক্যান্সেল করেছে, কথা তো মুখ্যমন্ত্রী বলেছেন। এগুলোতে নিয়ে প্রয়োজনে এগুলো সুপ্রিম কোর্টকে দেখাতে হবে। এগুলো নিয়ে গিয়ে সুপ্রিম কোর্টের কাছে দেখাতে হবে যে মুখ্যমন্ত্রী একটা হায়েস্ট পোস্ট, সরকারের সংবিধানের হায়েস্ট পোস্ট, গভর্নমেন্টের হায়েস্ট পোস্ট, এই ধরনের কথা বলছি, চেয়ারে বসে তিনি এই ধরনের কথা বলছেন। উনি আবার হুমকিও দিচ্ছেন। ওনার হুমকিকে গিয়ে আমরা ভয় পাইনি কি? আরে আমাদের মৃত্যু ভয় পর্যন্ত নেই, ওনার হুমকিকে কি ভয় পাবো? জেল খাটার পর্যন্ত ভয় নেই। দাদা, একেবারেই শেষ প্রশ্ন। প্রাইমারির যে মামলা, আমরা ইতিমধ্যেই যে খবরটা একেবারে ভাইরাল বলতে পারেন সোশ্যাল মিডিয়ায়, বিভিন্ন সংবাদ মাধ্যমে,
একটি মেল এসেছে অযোগ্যদের যোগ্য বলে প্রমাণ করতে হবে এবং একজনকে নাকি টাকা নিয়ে সাদা কাগজে সই করিয়ে নেওয়া হয়েছে, তিনি এখনো চাকরি পাননি। তৃণমূলের এই চোরগুলো এই কাজ, যেটা ঘটনা ঘটেছে, যে মেল এসেছে, এরকম সারা পশ্চিমবাংলায় যদি হিসাব করতে হয় তাহলে 1 লক্ষর ওপর এক্সাম্পল বেরিয়ে যাবে। এগুলো নিয়েই তদন্ত করতে হবে এবং চুরির যে মেন মাথা তাকে জেলে দিতে হবে। এটা নিয়েই আমাদের লড়াই।